আমি শুরুতে দেবাশিস বাবুর কাছে আসবো, একদম টেকনিক্যাল পয়েন্ট থেকে আমি বিষয়টা বোঝার চেষ্টা করব। দেবাশিস বাবু, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আহ, কোন দিকে যাচ্ছে বিষয়টা? এই যে 20 জন বিক্ষুব্ধ সাংসদ যারা একটা পৃথক ব্লক করবেন বলে ভাবনা চিন্তা করছিলেন, দলত্যাগ বিরোধী আইন বাঁচাতে তারা এনসিপিআই, যে এনসিপিআই একটা রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি আরইউপিপি, তার সঙ্গে মার্চ করে গেলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিচ্ছেন যে বাদল অধিবেশনে তারা এর স্পিকারকে তিনি চিঠি দেবেন যে তারাই প্রকৃত তৃণমূল। এই বিষয়টা কতটা সম্ভব টেকনিক্যালি, যদি একটু আপনি আমাদের ব্যাখ্যা করেন প্লিজ। একদম টেকনিক্যালি যেটা 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন আছে সেখানে পরিষ্কার বলা আছে যে এককভাবে দলত্যাগ করা যায় না, কিন্তু যদি সংসদীয় সদস্যদের মধ্যে 2/3 বেশি যদি কোনো পার্টির সঙ্গে মিলে যেতে চায় সেটার বৈধতা আছে। এখানে উল্লেখযোগ্য বিষয় আপনি যেটা বললেন সেটা হচ্ছে পার্টি কথাটাই খালি লেখা রয়েছে। পার্টি মানে কি? একটা পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি মানে কি? যেটা রেজিস্টার্ড উইথ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যেরকম আমাদের সোসাইটি একটা রেজিস্টার্ড হয় ইত্যাদি, তেমনি পলিটিক্যাল পার্টিকে রেজিস্ট্রেশন দেয় হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এক্ষেত্রে এনসিপিআই একটি রেজিস্টার্ড পার্টি। সেটি স্টেট পার্টি না সেন্ট্রাল পার্টি, সেটি রেকগনাইজ না আনরেকগনাইজ, এসব কথা কোথাও কনস্টিটিউশনে লেখা নেই। সুতরাং 2/3 অর্থাৎ এক্ষেত্রে 20 জন সাংসদ যদি একসঙ্গে এনসিপিআইতে চলে যান তাহলে তারা মার্জিং হয়ে যাবে, তারা কিন্তু এনসিপিআই নামক দলের অংশ হয়ে যাবেন। এটা অবশ্যই স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এর মধ্যে কোনো ইলিগালিটি নেই, অবৈধতা নেই। তারা এনসিপিআই মেম্বার হয়ে যেতে পারেন এবং যাবেন, এটা কিন্তু 10th শিডিউলে স্বীকৃত। আমি এখানে আমার আপনার কাছে প্রশ্ন, যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে, ইনফ্যাক্ট গত পরশুই কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা, তার যে চিঠিটা নিয়ে স্পিকারের কাছে পৌঁছে দিয়েছেন, সেখানে যেটা রেফার করা হয়েছে একটি রায় সম্পর্কে, যে রায়টা হচ্ছে 2023-এর 11ই মের রায়, সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চের, সুভাষ দেশাই ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নর অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স। সেটা কি কোথাও একটা এই যে 10th শিডিউলের যে দিকটা আপনি উল্লেখ করলেন তার সঙ্গে কোথাও তার কোনো বৈপরীত্য থাকছে? এটার একটা ইন্টারেস্টিং একটা তফাৎ আছে। তো আপনি যে রায়টার কথা বলছেন, প্রথমত সেটা ফাইনাল রায় এখনো হয়নি, এখনো ওটা সাবজুডিস, সেটা ইন্টারিম রায়। কিন্তু সেটা সত্ত্বেও বলি যে তৃণমূলের অ্যাকচুয়াল অধিকারী কে হবে, তার সিম্বল কে পাবে, তার অন্যান্য প্রপার্টি কে পাবে, অর্গানাইজেশন কে পাবে, এটা কিন্তু অন্য বিষয়। মার্জ হয়ে গেলে আপনি তো এনসিপিআই এর মেম্বার হয়ে গেলেন, তাহলে তো তৃণমূল রইলেন না, তখন তো নতুন পার্টি হয়ে গেলেন। সুতরাং যে কিন্তু তার মানে এই নয় যে এনসিপিআই গোটা তৃণমূলটা চলে গেলে, সেটা কখনোই না। প্রথমত স্টেট লেভেলের কমপ্লিকেশনটা আছে এবং অন্যান্য অর্গানাইজেশনাল কমপ্লিকেশনটা আছে। সুতরাং যে রায়টার কথা আপনি বলছেন সেটা সর্বৈবভাবে এখানে কিন্তু প্রযোজ্য নয়। এখানে মার্জিং উইথ এনসিপিআই এটা বৈধ, কিন্তু তার মানে তৃণমূল পার্টিটাই চলে গেল, সেটা কিন্তু এরকম কোনো কনক্লুশন করা কিন্তু ঠিক হবে না। দেবাশিসবাবু, এখানে আপনি যেটা বললেন আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আপনি বলছেন যে যেহেতু এই বিক্ষুব্ধ সাংসদরা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কাগজে কলমে তৃণমূল কংগ্রেসের নেই, তারা এনসিপিআই এর সঙ্গে মার্চ করে গেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রতীকের দাবিদার হওয়ার ক্ষেত্রে এই মার্জারটা একটা অন্তরায়। আমার তো তাই মনে হয়। তারা তো এখন এনসিপি এর মেম্বার হয়ে গেছে, অবশ্যই স্পিকার যখন অ্যাকসেপ্ট করে নেবেন তারপরেই বিষয়টা হবে। কিন্তু হলে তারা তো এনসিপি এর মেম্বার হয়ে গেলেন, সুতরাং সেখানে তো আর মূল তৃণমূল দখলের তো প্রশ্ন থাকবে না। তাছাড়া স্টেটের এবং অর্গানাইজেশনের ব্যাপারে কি হবে, এই প্রশ্নটা সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ জটিল। এবং সেটা গঠনতন্ত্র, তৃণমূলের যে গঠনতন্ত্র আছে, যে কনস্টিটিউশন আছে, সেখানে কিভাবে
সিদ্ধান্ত হয় ইত্যাদি অনেক কিছু জটিল প্রশ্ন এর মধ্যে কিন্তু চলে আসবে। দেবাশিবু, এর পাশাপাশি একটু জানার চেষ্টা করব, যেহেতু বিধানসভায় বিরোধী দলনেতা নিয়েও এই মুহূর্তে গোটা বিষয়টা আদালতের বিচারাধীন, এবং সেখানে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিচারপতি করেছেন, যেখানে তিনি প্রশ্ন করেছেন যে স্পিকারের কাছে যখন চিঠি গেল একটা দলের তরফ থেকে, তারপর তিনি কিসের অপেক্ষা করছিলেন, এবং যদি দুপক্ষ থেকেই চিঠি দেওয়া হয় তাহলে তখন তিনি কি করবেন? তিনি কি হাউস কল করবেন, নাকি তিনি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে একটা ডিসিশন নিয়ে নেবেন? এই বিষয়টা কোথাও দাঁড়িয়ে কোন দিকে যেতে পারে? এই বিষয়টা অপেক্ষাকৃত জটিল। যেটা পার্লামেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে, এনসিপিআই তে মার্জার 10th শিডিউল অনুযায়ী 2/3 চলে গেল, খুব একটা ওখানে দ্বিমতের কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তার লিডার অফ অপোজিশন হলেন, সেখানে অপোনেন্টকে কথা বলার সুযোগ দেওয়া উচিত ছিল কিনা, এবং সেটা নিঃসন্দেহে স্পিকারের নিজস্ব একটা সিদ্ধান্ত। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস অবশ্যই বলে যে দুপক্ষের বক্তব্য শুনে একটা কথা বা একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু যদি পার্টির মধ্যে সংসদীয় দলের মানে পরিষদীয় দলের লোকরা যদি বলেন যে এনারা জিতেছেন বা এনারা আমাদের নেতা, তাহলে বিষয়টার যথেষ্ট বৈধতা আছে। কিন্তু সেখানেও কিন্তু তৃণমূল পার্টিটাকে নিয়ে নেওয়ার জন্য যদি প্রশ্ন ওঠে, সিম্বলটার জন্য নিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে, তার সমস্ত অ্যাসেটসটা নিয়ে যাওয়ার জন্য যদি প্রশ্ন ওঠে, অবশ্যই সেটা অনেক বেশি জটিল বিষয়। এটা 1 নম্বর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং 2 নম্বর কোর্টের পক্ষেই একটা পরিষ্কার সিদ্ধান্ত এখানে নেওয়াটা জাস্ট লাস্ট সমীচীন। প্রশ্ন আমার আপনার কাছে, যে এবং যখন আলাদাভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা তারা যখন চিঠি জমা দিলেন, এবং যে চিঠিটা মান্যতা পেল, তার কারণ বিরোধী দলনেতার ঘর বা চেয়ার সেটা বরাদ্দ করা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের প্রশ্নটা তুলছে যে ততক্ষণে অলরেডি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। এটা কি আইনের চোখে এটা কতটা ইম্পর্ট্যান্ট? এটা আমার মতে খুবই প্রাসঙ্গিক, কারণ এক জায়গায় ইন্টারপ্রিটেশন করা হচ্ছে যে ওনার বহিষ্কারটা ঠিক হয়নি, কারণ সেটা তৃণমূলের গঠনতন্ত্র মেনে শোকজ করে বহিষ্কার হয়নি। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রধান যেটা বক্তব্য, সেটা হচ্ছে এইভাবে করা যায় না, সেটাকেও উপেক্ষা করা হচ্ছে। আমার মনে হচ্ছে বিষয়টা বেশ জটিল। সবটা দেখে আদালতে যে গেছেন এবং আদালত যেটা বিচার করছেন, এটা আদালতের হাতে ছেড়ে দেওয়াটাই সমীচীন। দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং একদম টেকনিক্যাল পয়েন্টে আমাদের আলোকপাত করানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। দেবাশিস সেন, রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন।